প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বা বাংলাদেশ কর বিধির প্রথম চ্যাপ্টার বেতন খাতে আয় থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স ম্যানেজমেন্ট 2013 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব এবং আমরা এই অঙ্কটা অবশ্যই 2025-26 সালে যে নতুন কর বিধি চালু হয়েছে সেই কর বিধি অনুযায়ী এই অঙ্কটা সলভ করার চেষ্টা করব। তো নতুন কর বিধি অনুযায়ী আসলে অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো আমরা যেহেতু নতুনভাবেই পরীক্ষা দেব, সামনে যত পরীক্ষা হবে সেগুলো সব নতুন নিয়মে দেওয়াটাই ভালো। যেহেতু নতুন সরকার নতুন বাজেট দিয়েছে এবং সেখানে নতুন নতুন কিছু জিনিস ইমপ্লিমেন্ট করেছে, সেগুলো খেয়াল রেখে এবং বিবেচনা রেখে আমরা অঙ্কের সমাধান করার চেষ্টা করব। তো আমরা যদি অঙ্কটা পড়ি, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ ম্যানেজমেন্ট 2013 সালে এসেছে। তাহলে আমরা একটু পড়ি। জনাব জাবের একটি বেসরকারি কোম্পানিতে 10,000 গুণ 10 30,000 টাকা বেতনে স্কেলে চাকরি করেন। এই কথাটার মানে হচ্ছে জনাব জাবের যখন ওই কোম্পানিতে প্রথম চাকরি নিয়েছিল তখন তার বেতন ছিল 20,000 টাকা। 20,000 টাকা তার শুরুর বেতন হবে এবং প্রতি বছর তার বেতন 1,000 টাকা করে বাড়বে এবং এটা 10 বছর পর্যন্ত বাড়বে। 10 বছর পর্যন্ত বেড়ে শেষ বেতন হবে 30,000 টাকা। এবং 2024 সালে 30শে জুন তারিখে তার মূল বেতন ছিল 25,000 টাকা। মানে তার 5টা ইনক্রিমেন্ট লেগে তারপর তার বেতন হয়েছে 25,000 টাকা। তার বেতন বৃদ্ধির তারিখ হচ্ছে 1 জানুয়ারি। তো আমরা জানি ব্যবসায়িক বছর সর্বদা জুন জুলাই মাসে হয়। জুলাইয়ের 1 তারিখ থেকে 30শে জুন ব্যবসায়িক ইয়ার হিসাব করে ধরা হয়। তো যদি তার বেতন বৃদ্ধির তারিখ হয় 1 জানুয়ারি, যদি তার বেতন বৃদ্ধির তারিখ হয় 1 জানুয়ারি, তাহলে আমাদের ব্যবসায়িক বছর কোনটা? ব্যবসায়িক বছর হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে জুনের 30। তার মানে যদি জানুয়ারি মানে একদম মাঝামাঝি সময়ে তার যদি বেতন বৃদ্ধি পেয়ে থাকে, তাহলে সে পুরানো বেতন পাবে হচ্ছে 1,000 টাকা কম এবং নতুন বেতন পাবে হচ্ছে 1,000 টাকা বেশি। তো যেহেতু এখানে তথ্য দেওয়া আছে 2024 সালের 30শে জুন, কত তারিখ? 30শে জুনে তার বেতন ছিল কত? 25,000 টাকা। তাহলে যেহেতু 30শে জুন তার বেতন 25,000 টাকা, তাহলে এই বেতনটা আসলে বাড়ছে কত তারিখে? এই বেতনটা বৃদ্ধি পেয়েছে জানুয়ারির 1 তারিখে। মানে 2024 সালের জানুয়ারির 1 তারিখে তার বেতন বৃদ্ধি পেয়ে হয়েছে 25,000 টাকা। তাইলে তার আগের বেতন কত ছিল? তাহলে তার আগের বেতন ছিল 24,000 টাকা। কারণ বলা আছে যে প্রতি বছর তার বেতন বৃদ্ধি পাবে কত? 1,000 টাকা। তাইলে যদি জানুয়ারির 1 তারিখে তার বেতন বৃদ্ধি পায়, তাহলে জানুয়ারির 1 তারিখে যে পিছনের 6 মাস মানে জুলাইয়ের 1 2023, জুলাই 1 2023 থেকে ডিসেম্বরের 31 2023 পর্যন্ত সে 1,000 টাকা কম মানে 24,000 টাকা বেতন পেত এবং জানুয়ারির 1 তারিখে তার বেতনটা বৃদ্ধি পেয়ে হয়েছে 25,000 টাকা এবং জানুয়ারির 1 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত সে বেতন পাবে কত? 25,000 টাকা। তাহলে সেই জিনিসটাই আমরা যদি এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, আমরা প্রথম লিখব যে চাকরি হতে আয় ধারা 32 থেকে 34 বেতন। এই যে আমরা যেটা বলেছিলাম যে জুলাইয়ের 1 2023 থেকে ডিসেম্বর 31 2023 পর্যন্ত সে বেতন পাবে কত? 25,000 থেকে 1,000 মাইনাস মানে 1,000 কম পাবে। এই সময় তার বেতন বৃদ্ধি পায়নি, এই জন্য সে পেত কত? 24,000। তাহলে 24,000 গুণ 6 1,44,000। কিন্তু জানুয়ারির 1 তারিখে তো তার বেতন বৃদ্ধি পেয়ে গেল। তাহলে জানুয়ারির 1 থেকে সে জুনের 30 পর্যন্ত বেতন পাবে কত? 25,000 করে 6 মাস 1,50,000। তাহলে টোটাল কত হলো? 2,94,000। এরপর আমরা দেখব যে সে নিম্নে কি ভাতা সমূহ পায়। তো প্রথমে যদি আমরা ভাতার দিকে খেয়াল করি, দেখব যে সে চিকিৎসা ও আপ্যায়ন ভাতা মাসিক হিসেবে তিনি 3,000 টাকা ও 2,000 টাকা প্রাপ্ত হন। মাসিক যদি 3,000 টাকা পান, তাহলে সেটা বাৎসরিক হিসাবে আমাদের কনভার্ট করে নিতে হবে। তাহলে চিকিৎসা ভাতা আমরা লিখলাম 3,000 গুণ 12, মোট কত টাকা? 36,000 টাকা। এরপর আপ্যায়ন ভাতা ছিল 2,000, তাহলে আমরা লিখলাম আপ্যায়ন ভাতা 2,000 গুণ 12, তাহলে কত টাকা? 24,000 টাকা। এরপর যদি দেখি উৎসব বোনাস হিসেবে তিনি 2 ঈদে 1 মাসের মূল বেতনের সমান একটি করে 2টি বোনাস পান। তার মানে সে 2টা বোনাস পাবে এবং সে 2টা বোনাস পাবে
এক একটা পাবে মূল বেতনের সমপরিমাণ, এক একটা পাবে মূল বেতনের সমপরিমাণ। এখানে যদি আপনি যেহেতু তার মূল বেতন এখন 25,000 টাকা, তাহলে আপনি যদি এটা হিসাব করে দিয়ে দেন যে 25,000 গুণ 2, সেক্ষেত্রেও হয়ে যাওয়ার কথা, কিন্তু সবচেয়ে ভালো হয় যে একটা পুরনো বোনাস দেখাবেন, একটা নতুন বোনাস দেখাবেন, সেক্ষেত্রে আপনার অঙ্কটি শুদ্ধ বেশি হবে। তো এখানে যেমন টিকা আকারে দেওয়া আছে, ধরে নেওয়া হলো একটি ঈদ করদাতার বেতন বৃদ্ধির পূর্বে, অপরটি বেতন বৃদ্ধির পরে অনুষ্ঠিত হয়েছে। আমি যে কথাটা শুরুতেই বলতেছিলাম, তো উৎসব বোনাস আমরা দেখাবো একটা পুরনো একটা নতুন, তাহলে হলো কত, 49,000 টাকা। এরপর যদি পরবর্তীতে আবার আমরা অঙ্কে পড়ে এগিয়ে যেতে পারি, দেখি জনাব জাবের ভাড়া মুক্ত একটি সুযোগ বাড়ি দেওয়া হয়েছে, যেটির ভাড়া মূল্য হচ্ছে 96,000 টাকা। তাহলে আবাসন সুবিধা, যেহেতু তাকে ভাড়া মুক্ত একটি সুসজ্জিত বাড়ি দেওয়া হয়েছে, সে আবাসন সুবিধা ভোগ করছে, তাহলে আমরা আবাসন সুবিধা দেখাই দিলাম কত টাকা, 96,000 টাকা। আবাসন সুবিধা 96,000 টাকা। এরপর যদি আমরা অঙ্কে এগিয়ে যাই, তাহলে আমরা দেখব তাকে পূর্ণকালীন ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি গাড়ি প্রদান করা হয়েছে। তো গাড়ি প্রদান করা হলে সেটাকে মোটর গাড়ির সুবিধা, মানে যানবাহন সুবিধা বা মোটর গাড়ির সুবিধা হিসেবে অন্তর্ভুক্ত হয়। এখন মোটর গাড়ির সুবিধা হচ্ছে, সে যদি মোটর গাড়িটি 2500 সিসির কম হয়, 2500 সিসির কম হয়, যদি 2500 সিসির কম হয়, তাহলে সেটা মাসে 10,000 টাকা হিসেবে বিবেচিত হবে। কত, 10,000 টাকা। 2500 সিসির কম হলে সেটা 10,000 টাকা হিসেবে বিবেচিত হবে। তাহলে 10,000 গুণ কত হয়, 12, তাহলে সেই হিসাবে আমার আসে কত, 1,20,000 টাকা। তাহলে আমরা মোটরযান সুবিধা দেখালাম কত, সেই হিসেবে এখানে দেখানো হয়েছে 1,20,000 টাকা। খেয়াল রাখতে হবে যে 2500 সিসির কম হলে 10,000 টাকা হিসেবে আমাদের প্রতি মাসে দেখাতে হবে। তারপর যদি আমরা অঙ্কে যাই, তাহলে দেখব যে তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন, তার নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ উক্ত তহবিলে জমা প্রদান করেন। তাহলে আমরা দেখালাম যে স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার জমা মূল বেতনের, তাহলে মূল বেতন আমার ছিল কত, মূল বেতন ছিল 2,94,000, তার 10% আমরা দেখিয়ে দিব 29,400। এরপর বলা আছে যদি অন্যান্য যদি থাকে বিবরণ দাও, অন্যান্য আমার ছিল না। তারপরে আমরা এই যেগুলো দেওয়া আছে এগুলাকে সম্পূর্ণ যোগ করলাম, যোগ করার পরে আমার টাকা আসছে, মোট প্রাপ্ত বেতন 6,48,400 টাকা। এরপর আমরা ষষ্ঠ তফসিলের 1 দফা অনুযায়ী আমরা অব্যাহতি দেখাবো। তো অব্যাহতি প্রাপ্ত অংশ দেখাবো হচ্ছে 1/3 চাকরি হতে 1/3 অর্থাৎ 6,48,400 1/3 2,16,000 অথবা 4,50,000 টাকা, যেটি কম, তাহলে কম হয়েছে আমার এইটাই 2,16,133। তাহলে আমাদের এটা বাদ দেওয়ার পরে চাকরি থেকে মোট আয় আসলো কত, 4,32,267। তো আমাদের বেতন খাতে মোট আয় আমরা নির্ণয় করলাম, কিন্তু আমাদের মেইন হচ্ছে এই অঙ্কে কর দায় নির্ণয় করতে হবে। তো কর দায় নির্ণয় করতে হলে আমাদের কর রেয়াতের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা পরবর্তী ছকে কর রেয়াতের পরিমাণ নির্ণয় করার চেষ্টা করি। দেখি কর রেয়াত কিভাবে নির্ণয় করা যায়। এখন কর রেয়াতের জন্য প্রথমে আমার এখানে তথ্য দেওয়া আছে পারিবারিক ব্যয়। তো আমি বরাবরের মতোই বলেছি, পারিবারিক ব্যয় যেহেতু ব্যক্তিগত ব্যয়, এটা কখনো আমরা অঙ্কে দেখাবো না, তাই এটা আমরা ক্রস দিয়ে দিলাম। এরপর যদি দেখি বীমা সালামি, বীমা সালামি আবার পলিসির মূল্য দেওয়া আছে 50,000 টাকা, তাহলে আমরা নিলাম বীমা প্রিমিয়াম কত, 50,000 টাকা। পলিসির মূল্য দেওয়া থাকলে সেটা 10% নিতে হয়, তাহলে এখানে পলিসির মূল্য দেওয়া আছে 4 লাখ, 4 লাখের 10% হয় কত, 40,000 টাকা। তাহলে নিতে হবে ছোটটা, তাহলে আমাদের ছোটটা হয়েছে 40,000 টাকা, এই জন্য আমরা 40,000 টাকা দেখাইছি। এটা হচ্ছে বীমা পলিসির মূল্য দেওয়া থাকলে 10% নিব এবং যে দুইটা টাকার মধ্যে কম্পেয়ার করব, যেটা ছোট হয় সেটা দেখানোর চেষ্টা করব। এরপর বলছে প্রধানমন্ত্রী, এটা পরে আসি, তালিকাভুক্ত প্রাথমিক শেয়ার ক্রয়, তালিকাভুক্ত, তাহলে আমরা দেখালাম যে তালিকাভুক্ত কোম্পানির প্রাথমিক শেয়ার ক্রয় কত, 20,000 টাকা। এরপর আছে অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি অতালিকাভুক্ত কোনো শেয়ার ক্রয় থাকে সেটা দেখাবো না, এটা আমরা পরবর্তীতে টিকা দিয়ে দিব, কিন্তু অতালিকাভুক্ত কোম্পানির শেয়ারটা আমরা দেখাবো না। তো আমাদের অঙ্কের ভিতর বলছিল, এখানে যদি আমরা খেয়াল করি যে তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন, তার নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ জমা দেন। তাহলে নিয়োগকর্তাও দিল, সেও দিল, তাহলে মোট 2 জন।
তাহলে এই টাকাটা আমার হয়েছিল কত? অনুমিত ভবিষ্যৎ তহবিল যদি আমরা দেখি এখানে 29,400 টাকা, 29,400। যেহেতু দুইজনেই দেয় তাহলে আমরা কি করব, এটাকে 2 দিয়ে গুণ দিয়ে নিব। তাহলে আমরা দেখালাম যে নিয়োগকর্তা ও কর্মীর দান 29,400 গুণ 2, 58,800। তাহলে মোট টাকা আসছে কত? 1,18,800 টাকা। এবার কর রেয়াতের সীমা নির্ণয় করি আমরা। তাহলে কর রেয়াতের সীমা তিনটা ভাবে নির্ণয় করা যায়। এখানে ক নাম্বার দেখাতে হবে, খ নাম্বার দেখাতে হবে এবং গ নাম্বার দেখাতে হবে। তো ক নাম্বার যদি আমরা দেখাই, যে এখানে যে টাকাটা হলো সেটা আমরা 2 নম্বরে বসাবো, কিন্তু মূল যে আমাদের মোট আয় কত ছিল, মোট আয় ছিল 4,32,267, এটার 3% দেখাতে হবে। এটার কয় পার্সেন্ট? 3%। তাহলে আমরা দেখালাম 4,32,267 এর 3% হয় 12,968 টাকা। এরপর আমরা যে কর রেয়াতটা পেলাম, এই যে এই টাকাটা 1,18,800, এটা যাবে 15%। কত যাবে? 15%। তাহলে 15% আসে 17,820, আমরা দেখালাম 17,820। এরপর সর্বোচ্চ সীমা হচ্ছে 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা আমরা দেখাবো ক, খ, গ এই তিনটি যেটি কম। তাহলে তিনটি যেটি কম আসলে এটাই হয়েছিল। তাহলে এটা আমরা এখানে দেখাই দিলাম যে তিনটি যেটি কম, সেটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম আমরা। তো আমাদের কর রেয়াতের পরিমাণ হয়ে গেছে। এখন শেষ যে ধাপটা, আমরা কর দায় নির্ণয় করে দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কর দায় নির্ণয় করে দেখাবো। তাহলে আমাদের মোট আয় হয়েছিল কত? মোট আয় হয়েছিল আমরা জানি যে 4,32,267। তাহলে আমরা লিখলাম যে করযোগ্য মোট আয় কত? 4,32,267। কিন্তু এখানে আমাদের এখানে সমন্বয় আকারে কিছু একটা দেওয়া ছিল যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান 10,000 টাকা। তাহলে আমরা দিলাম বাদ, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান 10,000 টাকা। এরপর আমাদের করযোগ্য নিট আয় আসে কত? 4,22,267 টাকা। তো আমাদের যে 2024-25-26 যে নতুন কর নিয়ম চেঞ্জ হয়েছে, সেই অনুযায়ী আমরা কর দায়টা নির্ণয় করতেছি। তো করযোগ্য নেট আয়ের পরিমাণ প্রথম 3,75,000 টাকার উপর হচ্ছে 0%। তাহলে আমরা দেখালাম 0% এবং অবশিষ্ট থাকে 47,267। এই টাকার উপর কত? 10%। এখানে অবশ্য প্রথম 3,75,000 টাকার উপর 0% এবং পরবর্তী 3 লাখ টাকার উপর হচ্ছে 10%। কিন্তু আমাদের তো 3 লাখ টাকা নেই, আমাদের আছে কত? 47,267 টাকা। তাহলে সেটার উপর আমরা দেখাই দিলাম 10% কত? 47,27 টাকা। এরপর কর রেয়াত। কর রেয়াতটা আসলে আমাদের হওয়ার কথা ছিল 12,000 সামথিং হয়েছিল, সেটা কিন্তু আমাদের পর্যাপ্ত টাকা না থাকার কারণে আমরা ধরে নিয়েছি যে তিনি সিটি কর্পোরেশনের ব্যতীত অন্য এলাকায় বসবাস করেন, তাই তাকে ন্যূনতম কর দায় 3,000 টাকা দেখাতে হবে। যেহেতু তাকে ন্যূনতম কর দায় 3,000 টাকা দেখাতে হবে, তাহলে এই 3,000 টাকা আমাদের এই যে মোট কর দায় ছিল 47,27 টাকা, এখান থেকে 3,000 বাদ দিয়ে যে কয় টাকা থাকবে এটাই হচ্ছে কর রেয়াত। যেহেতু আমাদের 3,000 টাকা কর দেখাতেই হবে, তাহলে 47,27 থেকে আমরা 17,27 টাকা বাদ দিয়ে 3,000 টাকা কর দায় আকারে দেখিয়ে দিলাম। এই ছিল আমাদের অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি এরপর কোনো সমস্যা হয় তাহলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।